দেশের অর্থমন্ত্রী ছিল, সেই অর্থমন্ত্রী যদি তার স্ত্রী এবং কন্যার নামে রিক্রুটিং লাইসেন্স করে সিন্ডিকেট তৈরি করে এই ম্যান পাওয়ার এক্সপোর্টে, তাহলে দেশের মানুষ কোথায় যাবে? সাবেক অর্থমন্ত্রী দেখলাম যে তার স্ত্রী এবং কন্যার নামে দুটো লাইসেন্স, এবং আরো দুজন এমপি তাদের নামে লাইসেন্স। এই কয়েক লাইসেন্সের কারণে অন্যান্য সকল রিক্রুটিং এজেন্সি 1200 তারা বঞ্চিত হয়েছে, এবং লক্ষ লক্ষ লোক যারা গেছে মাত্র 70,000 থেকে 80,000 টাকা খরচ হওয়ার কথা, সেখানে 5 লাখ 6 লাখ করে টাকা দিতে হয়েছে। এইগুলিতে বোঝা যায় সরকারের নিয়ন্ত্রণ শুধুমাত্র রাজনীতিতে যারা আছে আওয়ামী লীগের বাইরে তাদের উপর, আর প্রশাসন সহ করাপশনের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ ইচ্ছা করি তারা করে না। ইচ্ছা করি করত, যদি করত তাহলে দেখেন সাবেক আইসি আলোচনা হচ্ছে, এত কিছু আলোচনা হচ্ছে, সে আলোচনার পর তার বিরুদ্ধে দুদককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরে সে কিভাবে ব্যাংক থেকে 70 থেকে 80 কোটি টাকা রাতারাতি তুলে ফেলে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছেন যে আইজি কোথায় আছে আমি জানি না। তিনি যে কথা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি ভালো মানুষ, কিন্তু কথাগুলি বলবেন এইভাবে যেন বিশ্বাসযোগ্য হয়। কারণ পত্র পত্রিকার যে খবর দেখলাম সে অনুযায়ী সাবেক আইনি তার পরিবার সহ বিমানে, ঢাকা বিমানবন্দর হয়ে ইমিগ্রেশন দিয়ে লুকিয়ে না, ইমিগ্রেশন ফেস করে গিয়েছেন। ইমিগ্রেশনে যখন কোন ভিআইপি, এক্স ভিআইপি বা ভিআইপি যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ইমিগ্রেশন থেকে সেই ইনফরমেশনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তির কাছে নিউজটা, মেসেজটা চলে যায়। আর যে সাবেক আইজি আলোচিত এবং সারা দেশব্যাপী আলোচনা চলছে, তার বিষয়ে নিশ্চয়ই ইমিগ্রেশন সঙ্গে সঙ্গে এই মেসেজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। কাজে তিনি তো না জানার কোনো কারণ নেই। আপনি জানেন, অ্যাভয়েড করতে চান, অন্যভাবে অ্যাভয়েড করতে পারতেন, যে তারপর কোনো নিষেধাজ্ঞা নাই, সেটা চলে গেছে, এটা বলতে পারতেন। জানি না এই কথাটা বললে আপনার একটা ব্যর্থ। মানে আপনারা দেখবেন যেখানেই যান, এই আছে বিন্দু পার্লামেন্টে আমাদের দলের চেয়ারম্যান, বিরোধী দলের নেতা গোলাম মোক্তাদের গত অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি দেখিয়ে দিয়েছেন, একদম পয়েন্ট আউট করে বাংলাদেশে কত মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, এবং বসিয়ে বসিয়ে কত হাজার কোটি টাকা বিদ্যুতের নামে কিছু কিছু ব্যক্তিকে জরিমানা স্বরূপ ভাড়া বাবদ দেওয়া হচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের সরকার হিসাব মতে বিদ্যুতের প্রয়োজন 14,000 মেগাওয়াট, উৎপাদন হয় মাত্র 8,000 মেগাওয়াট। তেলের দাম বাড়ার কারণে, গ্যাসের দুষ্প্রভাবের কারণে উৎপাদন কম হচ্ছে। সরকার 14,000 মেগাওয়াট গুলো ডিমান্ড, সেখানে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার পারমিশন দিয়েছে। তার মানে হলো সরকার যাদেরকে পারমিশন দিয়েছে তাদের সাথে চুক্তি হলো যে আমি তোমাকে বিদ্যুৎ তৈরির পারমিশন দিলাম, তোমার কাছে বিদ্যুৎ কিনব, যদি কিনতে না পারি বসে বসে তোমাকে জরিমানা। সেই বিদ্যুৎ বাড়াইতে পারে কিনা জানি না, সরকার বিদ্যুৎ বাড়াইতে পারলেও কিনতে পারবে না, কারণ তার সঞ্চালন লাইন নাই, তার বিদ্যুৎ কেনার টাকা নাই, কিন্তু জরিমানা দেওয়ার টাকা আছে। এক বছরে 22-23 অর্থ বছরে 23-24 অর্থ বছরে 44,000 কোটি টাকা এই কিছু সংখ্যক বিদ্যুৎ উৎপাদনকারী ব্যবসায়ী তাদেরকে
ভাড়া বাবদ দিয়েছে 600 কোটি টাকা। আর সরকার বলে যে বিদ্যুৎ মন্ত্রী বলে যে আমাদের বিদ্যুতে আমরা ইয়ে দিচ্ছি যে ভর্তুকি, সেই জন্য বিদ্যুৎ দাম বাড়াতে হবে। পার মেগাওয়াট এখন প্রায় 8 টাকার উপরে। এখন IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী এই 1 বছরে আরো 3 বার বিদ্যুতের দাম বাড়বে। এবং বছর শেষে যে হারে বাড়তেছে মনে হয় পার ইউনিট 16 টাকা চলে যাবে দাম। এবং এই বিদ্যুতের দাম বাড়লে সঙ্গে সঙ্গে উৎপাদনের খরচ বেড়ে যাবে, বিদ্যুৎ ছাড়া কোনো উৎপাদন হয় না। এবং সেই উৎপাদিত পণ্যগুলো দাম বেড়ে যাবে, মানুষ যাবে কোথায় আল্লাহ জানি না। মানুষ আসলে অসহনীয় অবস্থা, এমন একটা অবস্থা মানুষ সহ্যও করছে না, কিছু করতে পারছে না। তবে আমরা জানি ইতিহাস বলে যে ক্ষমতার কারণ চিরদিন না, এমন একটা ঘটনা হয়তো ঘটবে যখন সরকার দেখা যাবে আর ক্ষমতা নেই। তাই আগামীতে আমরা একটা অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে। আমরা জানেন যে এই দেশে 90 পরে দুটো দলই মূলত ক্ষমতা ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে অবস্থা, বিএনপি যখন ক্ষমতা ছিল তারাও দেশের মানুষকে সুশাসন দিতে পারে না। তারাও কিন্তু ক্ষমতাকে অবস্থায় 4বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, এবং তারাও যে ভারত দিতে পারবে এটা মানুষ বিশ্বাস করে না। এরশাদ সাহেব 9 বছরের শাসন আমলে উন্নয়ন, সুশাসন, প্রশাসন বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, মানুষের দরবারে পৌঁছে দেওয়া, ওষুধ নীতির কারণে সারা বাংলাদেশে বিদেশি ওষুধ বন্ধ করে দেশীয় ওষুধ মানুষের সহজভাবে পায়, এবং এরশাদ সাহেবের ব্যাক টু ভ্যাকেন্সির কারণে গার্মেন্টসের এক্সপান্ড। সেই আমাদের অবস্থা গত 30-35 বছরে দুটো দল করতে পারে না। তাই আমাদের একটা ভালো অভিজ্ঞতা আছে, আমরা যদি চেষ্টা করি, একটু কষ্ট করি, আমরা যদি দলকে সংগঠিত করি, তাহলে আমাদের বক্তব্য যদি মানুষের কাছে যায়, আমার মনে হয় আগামীতে আমরা মানুষের সমর্থন পাবো। কারণ মানুষ জানে যে জাতীয় পার্টি ক্ষমতা থাকতে কি উন্নয়ন করেছিল, জাতীয় পার্টি ক্ষমতা থাকতে এইরকম বর্তমানে যে স্বৈরাচারী অবস্থা, যে দুর্নীতি, টাকা পাচার, জানেন দেশের খালি হয়ে গেছে। পার্লামেন্টে কতবার বললাম, এই যে আমরা চোখের সামনে দেখতে পাই সিঙ্গাপুরে বাংলাদেশের মানুষের মার্কেট আছে, হোটেল আছে, দুবাইতে কয়েক হাজার মানুষের ব্যবসা বাণিজ্য, এখানে টাকা নিয়ে, ওই কানাডাতে বেগমপাড়া শহর, আমেরিকাতে সরকার দলীয় এমপি নামে 20 ফ্ল্যাট এগুলো পত্রিকা আসছে, আপনি এগুলো তদন্ত করুন। এগুলি ব্যবস্থা নেই, কে কারণ শুনে সরকার পাত্তাই দেয় না। অর্থাৎ এই সরকারও জনগণের প্রতি তাদের যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, জনগণের জন্য কিছু করা, এই চিন্তাই তারা আছে। তাদের কর্মীদের আরো কিভাবে লুটপাট করে আগামী 14 পুরুষ বসে বসে খেতে, ওই চিন্তা আছে। তবে ওই চিন্তা থেকে লাভ নেই। নজরুলের একটা গান আছে, চিরদিন কারো সমান হয়ে যায়, সময় আসবে। সেই জন্য আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি। আমাদের সংগঠনকে যদি আমরা সঙ্গে নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারি, আমাদের বক্তব্য নিয়ে আগামী দিন আমরা কি করবো জনগণের জন্য, সারা বাংলাদেশে আমরা ঘুরতে পারি, প্রত্যেকটা উপজেলায় জেলায় যদি আমরা যেতে পারি, মানুষকে যদি আমরা আমাদের বার্তা করে আসলে বার্তা যদি পৌঁছতে পারি, মানুষ আমার মনে হয়, আমি কর্মী হিসাবে মানুষ বিএনপি আওয়ামী লীগের বাইরে অন্য কাউকে চাচ্ছে, অন্য কেউ এটা জাতীয় পার্টি একমাত্র দল, আর কেউ আমি দেখি না। আমাদের সুযোগ আছে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারি। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আহ্বান কমিটি করার পরে তারা যে অ্যাক্টিভিটিস, যে গতি তারা এগিয়ে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এইভাবে যদি যায় প্রত্যেকটা অন্য সংগঠন যদি আমরা রিঅর্গানাইজ করি,
কারণ আমরা জানি একটি দলের প্রাণ হল অঙ্গ সংগঠন। আমরা যে সমস্ত অঙ্গ সংগঠন আরো আছে সহযোগী সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে আমরা যেগুলো আবার রিঅর্গানাইজ করে আগামী অক্টোবরে জাতীয় পার্টির আমরা কাউন্সিল করে নেতৃত্ব সৃষ্টি করে যা দেশের আমরা ঝাঁপিয়ে পড়ি আমার মনে হয় আমাদের আসবে ইনশাল্লাহ। আশাবাদী মানুষ আমি, কাজেই আপনারা আশাবাদী হন, দেখবেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই আশাবাদী কিনা? ঠিক আছে কিনা? হাততালি কই? গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা। নতুন আহ্বায়ক কমিটির সকল সদস্যকে এই তাদের যাত্রা পথ, তাদের এগিয়ে যাওয়ার জন্য যে স্টার্টিং, সেই স্টার্টিংটা তবে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর। এই স্টার্টিংটা অব্যাহত থাকবে সারা দেশে সমস্ত জেলা বিভাগে, এবং তারাও মূল দলের মতো প্রত্যেক জেলায় উপজেলায় সাংগঠনিকভাবে তাদের সংগঠন শক্তিশালী করবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার ভাই গড়ে তোলো একতা, স্বেচ্ছাসেবক জনতা। আপনাদের জন্য জানানো যাচ্ছে যে আপনারা যেটা